ডক্টর আমরা যদি কোনো সিস্টেমের ডিজিজ পড়তে যাই তাইলে আমি মনে করি ওই সিস্টেমের টার্মিনোলজিগুলো বিশেষ করে কঠিন কঠিন শব্দগুলো যদি আমি আগে বুঝে নিতে পারি বিশেষ করে বাংলাতে তাইলে ওই সিস্টেমের ডিজিজগুলো পড়তে আমার তেমন বেগ পেতে হবে না। এর মধ্যে আমি একটা ভিডিও করছি, সেটা হচ্ছে রেসপিরেটরি সিস্টেম পালমোনোলজি। আজকে আমি রেনাল সিস্টেমের কিছু টার্মিনোলজি বলতে চাচ্ছি। এই জিনিসগুলো যদি মনোযোগ দিয়ে কেউ শুনে ওই রেনাল সিস্টেমের ডিজিজগুলো পড়ার আগে আশা করি তার কিছুটা হলে ইমপ্রুভমেন্ট আসবে এবং তাকে অনেকটা কম বেগ পেতে হবে। তো শুরুটা আমাদের এই যে নেফ্রোলজি ইউরোলজি, এই দুইটা কি? ইউরোলজি অনেকে মনে করে ইউরিনারি সিস্টেম, নেফ্রোলজি মানে নেফ্রন না। কিডনি, ইউরেটার, ইউরিনারি ব্লাডার, ইউরেথ্রা, এই যে অর্গানগুলো মেডিসিনে যেই চিকিৎসা দেওয়া হয় ওইটাকে বলা হয় নেফ্রোলজি। মেডিসিনের ডিজিজগুলোকে নেফ্রোলজি বলবো, আর এইখানে সার্জিক্যাল ডিজিজগুলোকে বলবো ইউরোলজি। যেমন অ্যাকিউট কিডনি ইনজুরি, ক্রনিক কিডনি ডিজিজ, এগুলো হচ্ছে নেফ্রোলজি। এখানে ইউটিআই, এটা নেফ্রোলজি। আর যদি এখানে প্রোস্টেটিক ক্যান্সার হয় তাহলে এটি ইউরোলজি। আর স্টোন হয়, কিডনিতে স্টোন হয়, সেটি ইউরোলজি। আর ইউরোলজির ডিগ্রিটাকে এমএস বলে, নেফ্রোলজির ডিগ্রিটাকে এমডি বলে। এ হচ্ছে সিম্পল। আর এই লাইনি ইপিথেলিয়াম, যেমন আমরা লাইনি ইপিথেলিয়াম, ব্লাড ভেসেলের লাইনি ইপিথেলিয়ামকে এন্ডোথেলিয়াম বলি, আর জিএটি লাইনি ইপিথেলিয়ামকে এন্টারোসাইট বলি, সেই রকম আমরা ইউরিনারি সিস্টেমের লাইনি ইপিথেলিয়ামকে আমরা ইউরোথেলিয়াম বলবি। আচ্ছা, আরেকটা শব্দ আমরা ওইখানে পাবো স্ক্লেরোসিস। এটা কিন্তু অনেক সিস্টেমে পাওয়া যায়। স্ক্লেরোসিসটা কি? আসলে ধরো ইনফ্লামেশন হলো, ইনফ্লামেশন হিল বাই ফাইব্রোসিস। এই ফাইব্রোসিসটা যখন থিক হয়ে যাবে, থিক ফাইব্রোটিক টিস্যু ইজ কল স্ক্লেরোসিস, থিকনেস অফ দ্য ফাইব্রোসিস। এখন আসো আপার ইউটিআই আর লোয়ার ইউটিআই, দুইটা জিনিস কি? কখন আমি আপার ইউটিআই বলবো? ইউরিনারি ব্লাডারের উপরের অংশ যদি কোনো ইনফেকশন হয়, ইউরেটারে যদি ইনফেকশন হয়, তারপর এখানে এটা পেলভিস অংশ, পেলভিসে যদি ইনফেকশন হয়, তারপর নেফ্রনে যদি ইনফেকশন হয়, পাইলোনেফ্রাইটিস অর নেফ্রাইটিস, ইউরেটারে যদি ইনফ্লামেশন হয়, তখন আমরা আপার ইউটিআই বলবো। আর যদি নিচের দিকে ইউরিনারি ব্লাডারে এবং ইউরেথ্রাতে যদি কোনো ইনফ্লামেশন হয়, তখন এইটাকে বলবা আমরা লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। এখন এই সমস্ত ডিজিজের একটা প্রধান ক্লিনিক্যাল ফিচার হচ্ছে রাইগর এবং চিল। রাইগর এবং চিলের বাংলা কি? অনেকে মনে করে চিলমানি কাঁপুনি, আসলে চিলমানি শীত শীত লাগা। এত শীত শীত লাগতেছে সে নড়াচড়া করতে পারবে না, রাইগর শক্ত হয়ে থাকবে। রাইগর মটিস, যেমন একটা মানুষ মারা গেলে রাইগর মটিস মানে শক্ত হয়ে থাকে, এটা সেই রাইগর মানে শক্ত হয়ে থাকবে এবং শীত শীত লাগবে। আর আমরা জানি 24 ঘন্টার মধ্যে আমাদের প্রস্রাব হয় 1.5 লিটার এবং 5 থেকে 6 বার আমরা প্রস্রাব করি। শীতকাল গরমকাল পানি বেশি হয়ে খাইলে কম খাইলে একটু কম বেশি হইতে পারে। যদি 3 লিটারের বেশি হয় তখন পলিউরিয়া বলবো। আর 24 ঘন্টার মধ্যে যখন 500 মিলিলিটারের কম হবে তখন অলিগুরিয়া বলবো। এবং ইউরিন যদি 24 ঘন্টার মধ্যে 100 মিলিলিটারের কম ফরমেশন হয় তখন এটাকে অ্যানুরিয়া বলবো। রিটেনশন শব্দটা কি? রিটেনশন শব্দটা হচ্ছে ইউরিন ঠিকই ফরমেশন হচ্ছে যা ফরমেশন হওয়ার, কিন্তু এইখানে পর্যন্ত জমে গেছে, এটা বের হইতে পারতেছে না, তখন ওইটাকে রিটেনশন বলবো। আর অ্যানুরিয়া হচ্ছে এইখান থেকে ফরমেশনই হইতে পারতেছে না। এরপর আর একটা নকচুরিয়া। সাধারণত একবার ইউরিনারি ব্লাডার ফুল হইতে 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। আমরা যখন 7-8 ঘন্টা ঘুমাবো তাহলে আমাদের রাত্রে একবার প্রস্রাব করতে উঠতে হবে। এখন যদি কেউ 2-3 বার 4 বার করে উঠে প্রস্রাব একবারের বেশি উঠে, তখন আমরা নকচুরিয়া হিসেবে এটা ট্রিট করব। এখন আসো আমাদের ইউরেথ্রাল সিনড্রোমটা কি? আসলে অনেক সময় দেখা যায় বিশেষ করে মেয়েদের ইউরিনারি ব্লাডারের ইনফেকশনে ক্লিনিক্যাল ফিচার, যেমন চিল, রাইগর, জ্বর, ডিজিউরিয়া। কিন্তু ইউরিনে যখন আমি কালচার করবো তখন কোনো মাইক্রো অর্গানিজম পাবো না। এইদিকে ক্লিনিক্যাল ফিচার পাবো ইনফেকশনের, আবার এখানে ইউরিনে কোনো ইনফেকশন পাবো না, তখন এটাকে বলা হয় ইউরেথ্রাল সিনড্রোম। তো ইউরেথ্রাল সিনড্রোমে মাইক্রো অর্গানিজম না পাইলেও আমাকে ইউটিআই এর চিকিৎসাটা করতে হবে। আর আরেকটা শব্দ আমরা পাবো ইউরিনারি সিস্টেমে, যে এডিশনের যে রেফারেন্সের বই পড়ো না কেন, এবিট। এবিট শব্দের অর্থ হচ্ছে টাইটলি অ্যাটাচড। এই এবিট মানে ওই কমপ্লিমেন্ট, এবিটলি অ্যাটাচড উইথ ইমিউনোগ্লোবিন, মানে শক্ত হইয়া কমপ্লিমেন্ট ইমিউনোগ্লোবিনের সঙ্গে অ্যাটাচড হয়েছে। ওভার্ট মানে আমি যেটা চোখের সামনে দেখব, এরকম শব্দকে সাধারণত ওভার্ট বলি। আর রিফ্র্যাক্টরি অ্যাসিডোসিস, এই রিফ্র্যাক্টরি শব্দটা কিন্তু অনেক দামি শব্দ। দুরারোগ্য, তার মানে যেটা ভালো হওয়ার নয়। যেমন রেজিস্ট্যান্ট, যেমন রিফ্র্যাক্টরি অ্যানিমিয়া, সারাদিন চিকিৎসা করলেও ভালো হবে না। রিফ্র্যাক্টরি হেমোরেজ ভালো হবে না।
রিফ্র্যাক্টরি শক আর ভালো হচ্ছে না, সেই রকম রিফ্র্যাক্টরি অ্যাসিডোসিস, যে অ্যাসিডোসিস ভালো হওয়ার নয় সেই অ্যাসিডোসিসকে বলা হয় রিফ্র্যাক্টরি অ্যাসিডোসিস। ইউরিন রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশনে যদি আমি ইউরিন আরবিসি পাই তাহলে আমাকে কি চিন্তা করতে হবে, হোয়াট টু ডু নেক্সট, আমি কি করব নেক্সটে। যদি ইউরিনে আরবিসি পাই তাহলে আমাকে আরেকবার করতে হবে। যদি ফিমেল হয় মিনিস্ট্রেশনের সময় করছে কিনা সেটা দেখতে হবে এবং সেটাকে আমাকে অ্যাভয়েড করতে হবে। আর বিশেষ করে ফিমেলের যদি আরবিসি পাওয়া যায় তাহলে এর আগের দিন সেক্সুয়ালিটি একেবারে অ্যাভয়েড করতে হবে, কারণ সেক্সুয়ালিটির পরে যখন আমরা ইউরিন দিব বিশেষ করে ফিমেলে আরবিসি পাওয়া যেতে পারে, ওই জিনিসটা একটু আমরা চিন্তা করব। এখানে একটা শব্দ আছে অ্যাজোটেমিয়া এবং ইউরিমিয়া। শব্দটা কি? অ্যাজোটেমিয়া হচ্ছে যখন কিডনির ঝামেলা হবে তখন আমাদের ইউরিয়া লেভেল বেড়ে যাবে, ইউরিয়া লেভেল বাড়বে কিন্তু ইউরিয়া লেভেলে ক্লিনিক্যাল ফিচার পাওয়া যাবে না। ইউরিয়া লেভেল বাড়বে, ক্লিনিক্যাল ফিচার পাওয়া যাবে না, তখন ওইটাকে বলবা অ্যাজোটেমিয়া। আর যদি ক্লিনিক্যাল ফিচার পাওয়া যায় যেমন ফ্ল্যাপিং টোমর, বাউন্ডিং পালস, তারপরে ডিসওরিয়েন্টেশন, এগুলো যদি পাওয়া যায় তখন এটাকে বলবে ইউরিমিয়া। মানে ইউরিয়া লেভেল বেড়ে গেলে ক্লিনিক্যাল ফিচার পাওয়াকে বলা হয় ইউরিমিয়া, ক্লিনিক্যাল ফিচার না পাইলে ওটাকে বলা হয় অ্যাজোটেমিয়া। আচ্ছা, আরেকটা শব্দ পাবো আমরা পড়ার সময়, নেফ্রাইটিক, নেফ্রোটিক। নেফ্রাইটিক মানে অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস, মানে ইনফ্লামেশন, ইনফেকশন, তার মানে এটি ইনফেকশন। আর নেফ্রোটিক, ওই যে নেফ্রোটিক সিন্ড্রোম, এটা তো ইমিউনোলজিক্যাল ব্যাপার। সুতরাং নেফ্রোটিক মানে ইমিউনোলজিক্যাল আর নেফ্রাইটিক মানে ইনফ্লামেটরি অর ইনফেক্টিভ। এখন আসো ইজিএফআর। আমরা সাধারণত জিএফআর বলি, কিন্তু ইজিএফআর কি? সাধারণত জিএফআর মাপার অনেকগুলো প্রসিজিওর আছে, এর মধ্যে আমার ল্যাবরেটরি কোন প্রসিজিওর ফলো করে ওইটার উপর ডিপেন্ড করে এস্টিমেটেড জিএফআর। এটাই মানে এস্টিমেটেড জিএফআর। এখন আসা আমরা পরেরটাতে যাই। এই যে দেখো পাইলোনেফ্রাইটিস, অনেকে এই যে দেখো এটি কিডনির বাইরের অংশটুকু হচ্ছে পেলভিক পার্ট আর এটা হচ্ছে ইউরেটার। তাহলে এখানে পেলভিক পোর্শন ইউরেটার, এখান থেকে কিন্তু ইউরেটার নয়, এটি ইউরেটার, তাহলে পেলভো ইউরিটারিক জাংশন হচ্ছে এটা, পেলভো ইউরিটারিক জাংশন। তো এখন এখানে যদি ইনফ্লামেশন হয়, এর সঙ্গে যদি ভিতরে নেফ্রনের ইনফ্লামেশন হয়, নেফ্রন প্লাস পেলভিস, পাইলোনেফ্রাইটিস। এখন আসো ফালমিটেন নেফ্রোটিক সিন্ড্রোম। এটা আবার কি? ফালমিটেন নেফ্রোটিক সিন্ড্রোম, যদি নেফ্রোটিক সিন্ড্রোমের ক্লিনিক্যাল ফিচার যদি হঠাৎ করে ফাল মারে, মানে হঠাৎ করে যদি বেড়ে যায়, তখন এই শব্দটাকে বলবো ফালমিটেন নেফ্রোটিক সিন্ড্রোম। আমরা পাই হ্যাপাটিক ফেলিউরের ক্লিনিক্যাল ফিচারগুলো যদি হঠাৎ বেড়ে যায় তখন এটাকে বলো ফালমিটেন হ্যাপাটিক ফেলিউর। ফালমিটেন মানে হঠাৎ করে বেড়ে যাও। এখন আসো এন্ড স্টেজ রেনাল ডিজিজ। এন্ড স্টেজ রেনাল ডিজিজ মানে কি? কিডনি ডিজিজ হয়েছে একটা শেষ অবস্থা যার। তাহলে ক্রনিক কিডনি ডিজিজের সাধারণত অনেকগুলো স্টেজ আছে, এটা শেষ স্টেজ, স্টেজ 5 সিকেডিতে হয়, যেটাকে আমরা বলবো এন্ড স্টেজ রেনাল ডিজিজ। তো নর্মালি আমাদের জিএফআর হচ্ছে 125, এটা কমতে 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 যখন 15 মিলিলিটার হবে প্রতি মিনিটে, তখন কিন্তু আমাদের এটাকে স্টেজ 5 ক্রনিক কিডনি ডিজিজ, এই কন্ডিশনটিকে বলা হয় এন্ড স্টেজ রেনাল ডিজিজ। এই এন্ড স্টেজ রেনাল ডিজিজের চিকিৎসা কি? আমি কিডনির কাজ আরেকজনকে দিয়ে করাবো, রেনাল রিপ্লেসমেন্ট করবো, রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি। সেটাকে অ্যাকিউট কিডনি ইঞ্জুরির ক্ষেত্রে, অ্যাকিউট কিডনি ইঞ্জুরি মাইন্ড এটা সবসময় রিভার্সিবল, সেই জন্য আমি অনন্ত কিডনি ট্রান্সপ্লান্ট করার দরকার নেই। সেখানে শুধু কিডনি আবার রিভার্সিবল যতদিন হবে ততদিন কিডনি ফাংশনটা আরেকজনকে দিয়ে করাবো, রেনাল রিপ্লেসমেন্টটা আরেকজনকে দিয়ে করবো, সেটা আমি রেনাল ডায়ালিসিসের মাধ্যমে করতে পারি। আর ক্রনিক কিডনি ডিজিজ এটা সবসময় ইরিভার্সিবল, এটা রিভার্সিবল, সেই জন্য আমরা কিডনি ট্রান্সপ্লান্টের দরকার নাই, ডায়ালিসিস দিয়ে জিনিসটা সারতে পারবো যে কোনো ঝামেলা হয়। আর ক্রনিক কিডনি ডিজিজ এটা হচ্ছে ইরিভার্সিবল, এটা আগের অবস্থায় আর ফিরে আসে না, সেই জন্য এখানে আমরা ডাইরেক্ট রেনাল ট্রান্সপ্লান্টেশন করতে হবে যদি ইন্ডিকেশন থাকে। আর রেনাল ট্রান্সপ্লান্টেশন কিডনি যতদিন পাবো না ততদিন ওকে ডায়ালিসিসের মধ্যে রাখতে হবে। এই হচ্ছে আমাদের মোটামুটি, আমি মনে করি এখন রেনাল ক্লিনিক্যাল যে কোনো ডিজিজ পড়লে আশা করি কিছুটা হলেও ভালো লাগবে, বেগ পেতে হবে না।